এই ধরনের শব্দ যে ব্যবহার করতে গেলে নতুন নয়। মহিলাদের সম্বন্ধে উনি যে ভাষা, মুখের ভাষা এবং শারীরিক ভাষা যে ব্যবহার করেছেন বহু ক্ষেত্রে, বিরোধীদের ক্ষেত্রে, এবং তার দলের তরফ থেকেও তার বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার হয়েছে, কোট আনকোট, মাতাল তোমায় মানতে হবে, আগামীকে জানতে হবে, সৌজন্যশ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই দলের লোকজন রেগুলার যারা বলতেন। তো এখানে এটা স্বাভাবিক, ওদের দলে অপভাষার প্রয়োগ এবং ইত্যাদি স্বাভাবিক। শুধু একটা জিনিস ওরা ভুলে যায় যে সর্বভারতীয় ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনের জায়গা হচ্ছে সংসদ। সেই সংসদে দাঁড়িয়ে এইসব ধরনের কথা বললে ভারতীয় পরম্পরা, দেশের সংবিধান এবং সংসদীয় যে মান সেটা খর্ব হয়, তাদের অসুবিধা হয়, সেটা ভারতের সংবিধান বা ভারতের গণতন্ত্র মেনে নেবে না। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎই 21শে জুলাইয়ের মঞ্চ, মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে ছিলেন সেখান থেকে বেরিয়ে এলেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নাকি বলতে দেওয়া হয়নি, বা 1 ঘন্টা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনই অপমানজনক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অপমানিত হয়েছেন তিনি, এবং তিনি আজ বলছেন যে কোন রক্তের সম্পর্কের জন্য মমতা নেত্রী হয়নি, ডেরেক আর অভিষেক যা বলবে তাই হবে। যদি মমতা ব্যানার্জি মনে করে তাহলে ভুল করছে। মানে নানাবিধ কথা বলেছেন কল্যাণবাবু, মনে করছেন যে তিনি অপমানিত হয়েছেন, এটা বলছেন মান থাকে তো অপমান ছিল না কি? রাস্তায় দাঁড়িয়ে ওই ধরনের কুৎসিত কথাবার্তা, রাত্রির 8টার সময় হেঁড়ে গলায় উদ্ভট গান ক্যামেরার সামনে, ভুলে যাচ্ছেন তাড়া করে যাওয়া লোককে হাতে ইশারাতে উল্টোপাল্টা ইঙ্গিতে নোংরামি জিনিসপত্র দেখানো, এগুলো কি আমরা ভুলে যাবো নাকি? মানুষ দেখেন, সব তো ভিডিওর সামনে করেছেন, বুক চিতিয়ে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সহ তামাম তৃণমূলের লোকেরা যারা আজকের বিরোধিতাও করছে কিংবা পক্ষে আছে, যেদিকেই থাকুক না কেন, তারা তো তখন এই বীর রসের প্রাধান্য দেখে খুব হাসাহাসি করেছিলেন। চুপ খিট মনে নেই? আজকে তো মান সম্মানই নেই, দোকান কাটা, বাজারের মাঝখান দিয়ে যায়, আমরা সবাই জানি, বলার কি আছে? এটাই অভিষেক আর ডেরেক যা বলবে তাই হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে। আবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জির কথা বলছে। দেখুন, মমতা ব্যানার্জিকে বোঝানো যদি ওরা মনে হয় সহজ ব্যাপার নিয়ে বোঝাবেন, আমাদের কি এলো গেল, এটা ওদের ব্যাপার, ওরা বুঝবে। আমরা এই নিয়ে কোনো মন্তব্যই করবো না। বাঙালি বিনা পয়সায় প্রায় 3 মাস ব্যাপী একটা সার্কাস দেখছে। সেই সার্কাসে কোন রকম ভাবে এই ভাঁড়েদের যে খেলা, জোকারি, মকারি, ট্রাফিকের খেলা সবই আমরা দেখতে পাচ্ছি, এবং গাধার নাচও খুব শিগগিরই দেখতে পাবো। এটা আমরা এখান থেকে বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা নিজেই তৈরি করেছে, আজকে এখন যদি না বোঝেন নিজেই ভেঙে দেবে, নিজেই শেষ হবে, নিজেই শেষ হবে। শুধু অভিষেক করলে হবে না, বলেছেন, এটা নতুন কথা। দিদি অভিষেক করবেন না এসব বলার কি মানে আছে? ওরা তো জানেনি, জেনে শুনে তো বিষ পান করেছেন সবাই মিলে। তারপর আবার কি আছে? আসলে ক্ষমতার আঠায় সবার পা আটকে ছিল, এখন হঠাৎ সবাই বিরাট বিরাট বিপ্লবী হওয়ার চেষ্টা করছেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এরাই সবাই মিলে মানুষকে লুট করেছিল যখন তৃণমূল ক্ষমতায় ছিল। আজকে মানুষের সামনে মমতা বিরোধী, অভিষেক বিরোধী এইসব হওয়ার দেখানোর চেষ্টা করছে। আসলে কোনোদিন তো তা করেনি। প্রত্যেকে তৃণমূলের থাকাকালীন সুবিধে নিয়েছে এবং বিভৎসভাবে মানুষের উপর নিপীড়ন অত্যাচার করেছে, এগুলো ভুলে গেলে হবে না। সঙ্গে মনোমালিন্য হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর আজকে তাকে সংসদে দেখা গেল সমীর ভট্টাচার্যের সঙ্গে আর বেশ নিবিড় একটা আলোচনা। পরবর্তীকালে মৌমৈত্রও এসে যোগ দিয়েছিলেন সমীর ভট্টাচার্যের সঙ্গে। এবার জল্পনা হচ্ছে উনি কি বিজেপি থেকে আসছেন, মৌমৈত্র আবার এই আলোচনায় যোগ দিয়েছেন। আপনাদের জল্পনা এবং আপনাদের কল্পনা আপনাদের বিভাগ বাড়াতে পারে, সেটা পারুক। বাঙালি চ্যানেল তাদের জল্পনা এবং কল্পনায় যদি একটু ভিউয়ার্স বাড়ে, আমাদের কিছু তাতে বলার নেই, সেসব স্বাগত। কিন্তু আমাদের রাজ্যের নেতৃত্ব এবং সব থেকে বড় কথা সংসদীয় গণতন্ত্রে আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা আনটাচেবিলিটিতে বিশ্বাস করি না। আমরা কোন রকম অস্পৃশ্যতা, রাজনৈতিক অস্পৃশ্যতা কিংবা পলিটিক্যাল আনটাচেবিলিটিতে বিশ্বাস করি না। কেউ এসে যদি ভদ্রভাবে আমাদের সঙ্গে কথা বলে, আমরা কি অভদ্রতা ফেরত দেবো? কেউ যদি শরণাগত ভাবে আশ্রয় চায়, তাদের কি প্রথমেই আজে বাজে কথা বলে মুখ ফিরিয়ে নেব? তারা কথা বলছেন,
কথা বলছেন তার মানে এই নয় যে বিজেপি তৃণমূল হয়ে যাবে। তৃণমূলের তহবিল তদন্তে ইডি এবার সুভাষিস চক্রবর্তী প্রাক্তন সাংসদ তাকে ডেকেছে এবং যে 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে তার অন্যতম একজন চেক সেটিং অথরিটি সুভাষিস বাবু। অপর একটা অ্যাকাউন্টে অভিষেক ব্যানার্জি এবং ডেরেক ওব্রায়ান রয়েছে, যেটাতে 420 কোটি টাকা আছে, তারও টাকা পাবে। সবাই আসবে, সবাই ডাকবে, নিশির ডাক, এ তো জখের তো নিশির ডাকের মতো আয় 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 বলে ডাক আসবে আসবে আর আসবে। মানুষ এখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই টাকাগুলো কার টাকা, কোন কোন হতভাগা হতভাগী চোখের জল সম্মানের বিনিময় রক্তের বিনিময় ওই টাকা ওখানে জড়ো করা হয়েছিল, যে সব এবারে সামনে আসবে, চিন্তার কোনো কারণ নেই। 7 পে কমিশনের যে কমিটি সেইটা রাজ্য সরকার গঠন করলো, 4 সদস্য, চেয়ারপারসন শ্রী অতনু চক্রবর্তী। তো তাদের যা যা ইয়ে করা সেটা নোটিফিকেশন আছে, কি বলবো আমরা আমাদের ভোটের আগেই, এই বিধানসভা ভোটের আগে সংকল্প পত্রে বলে দিয়েছি যে আমরা অবিলম্বে 7 পে কমিশনের যে ব্যবস্থা সেটা নেই। আমাদের নেতারা বারবার বলেছিলেন এবং এই মনে রাখবেন রাজ্য সরকার গঠিত হওয়ার এখনো পর্যন্ত পুরোপুরি 3 মাস হয়নি, তার মধ্যেই আমরা আমাদের কথা রেখেছি এবং আজকে যে 7 পে কমিশনের জন্য কমিটি ঘোষণা হয়েছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তার বাকি কমিটির সদস্যদের আমরা অভিনন্দন জানাচ্ছি যে রাজ্য সরকারি কর্মচারীদের মুখের দিকে যে পরিবর্তিত যে দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে, যে সব ব্যবস্থা নেওয়ার কথা ছিল, আগের সরকার যেরকম বিভিন্নভাবে রাজ্য সরকারি কর্মচারীদের অপমান করেছিলেন এবং ভারতই প্রথম রাজ্য যে সরকার নাকি মমতার সরকার তার নিজের রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিল শুধু দিয়ে দেবে না। নিশ্চয়ই রাজ্য সরকারি কর্মচারীরা ভুলে যাননি যে দিয়ে দেবো না, ঘেউ ঘেউ করবেন না, এইসব কথাবার্তা। তো এইরকম কথাবার্তার বিপ্লবীকে দাঁড়িয়ে একটি সংবেদনাপূর্ণ সংবেদনশীল একটি সরকার রাজ্য সরকারি কর্মচারীদের সমস্যা দূরীকরণ তারা ব্যবস্থা নিচ্ছেন। আমরা আবারও বলি যে আমরা এই সিদ্ধান্তকে শুধু সমর্থন করছি না, সাধুবাদ শুধু জানাচ্ছি না, এই যুগান্তকারী সিদ্ধান্ত আমরা মনে করি রাজ্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং কাজের ঢং দুটোই করবে। আরজিকরের সময় দীপকে মুখ্যমন্ত্রীকে সরাতে চেয়েছিল, এটা সত্য। আমি আর পুনম তখন পাশে ছিলাম, কিছু বললেন। কাকে সরাতে চেয়েছি? মুখ্যমন্ত্রী দিদিকে সরাতে চেয়েছিল, দিদি একটা এসব এখন আর জুরাসিক গল্প আলোচনা করে কি আর হবে, কোন সময় বদলে গেছে। ওনাকে তো জনতাই সরিয়ে নিয়েছে, আর এখন কে কাকে সরাতে চাইছিল, রাখতে চাইছিল, পাশে ছিল, পেছনে ছিল, কে ঠিক দুপুর বেলা ধাক্কা দিয়ে মাথা ফাটিয়েছিল, ওসব ইতিহাস। হাইকোর্টে কলকাতা বন্দর এলাকার উচ্ছেদ মামলার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টে আধার বিদ্যুৎ বিল চেয়ার সাক্ষী মালিকানার প্রমাণ নয়, উচ্ছেদ আটকাতে আবেদন খারিজ হাইকোর্টে, কলকাতা বন্দরকে বিচ্ছেদ অভিযানে এটা বিচার বিভাগীয় বিষয়। যে উচ্ছেদের কথা এখন আলোচনা করা হচ্ছে তাতে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিবাদমান পক্ষগুলির মধ্যে যেসব মামলা মোকদ্দমা ইত্যাদি হয়েছে, মহামান্য হাইকোর্ট তাতে একটা অবজারভেশন দিয়েছেন, এই বিষয়ে দল কোন রকম মন্তব্য করবে না, কোন রকম মন্তব্য করা এখানে অনৈতিক। কিন্তু একটা কথা আমরা দার্জিলিংভাবে বলতে চাই যে মানুষ এতদিন ধরে প্রায় 80 বছর বয়স হতে চললো স্বাধীনতার পরে ভারতে, তার একটি অঙ্গরাজ্য, সেখানে এত মানুষ তাদের মাথার ছাদ এতদিন পাননি, বেআইনি জায়গায় থাকতে হয়েছে। রুটি কাপড়ার মকানের দিব্যিকে যেসব দলেরা একসঙ্গে জোট বেঁধে 34 বছর ধরে শাসন করে তারা এতদিন ধরে জায়গা দেওয়ার ব্যবস্থা করেননি কেন? কেন এই রাজ্যে এত পরিমাণে মানুষ বেআইনি জায়গায় থাকতে বাধ্য হয়েছে? তার 15 বছর পরের 15 বছর তারা কেন এতদিন ধরে জায়গা দিতে পারেননি বা তারা কেন কোনো ব্যবস্থা নেননি? উল্টো বরঞ্চ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নিজের জন্য বাড়ি, সকলের জন্য বাড়ি, সেখান থেকেও কাটমানি নিয়েছে। বামেরা থাকতে দেয়নি এবং গুছিয়ে সমস্যা তৈরি করেছে এবং সেটাকে এই সমস্যা দিন মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেস তাদের সমস্যা আরো বাড়িয়েছে, কিন্তু কেউ কোনো চাই সমস্যার সমাধানের চেষ্টা করেনি। নতুন রাজ্য সরকার
এই ধরনের সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে বক্তব্য। এই হামলার ঘটনায় অভিযুক্ত অভিজিৎ দেব ভৌমিক তৃণমূল নেতা, তাকে গ্রেফতার করলো পুলিশ। বাগডোগরা থেকে গ্রেফতার হয়েছেন তিনি। শুধু এই হামলাই নয়, এর আগেও যত রকমের হামলা হয়েছে আমাদের নেতাদের উপরে, সাধারণ কর্মীর উপরে, বিজেপির সদস্য সমর্থকদের উপর, শুধু এখানেই শেষ হবে না। বিজেপি করেননি, অন্য দল করতেন, রাজনৈতিক দল, তাদের বাড়িতেও যত রকমের হামলা হয়েছে, খুন হয়েছে বা তদ্রুপ কোন রকম ঘটনা ঘটেছে, মহিলাদের শ্লীলতাহানি হয়েছে, সবগুলির তদন্ত হবে। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্সের নীতি নিয়েছে এবং আমাদের পূর্ণ আস্থা আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে যে মানুষকে তিনি ন্যায় পাইয়ে দেবেন। দিল্লিতে যে ধর্ণা চলছে ছাত্র আন্দোলন, সেই ধর্ণা মঞ্চে যাওয়ার জন্য এবার উদ্ধব ঠাকরে বা যারা বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তারা সকলেই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কি মনে হয় এতে কি ইন্ডিয়া জোট সেটি আরো শক্তিশালী হবে এই আন্দোলন? এর সঙ্গে একটু যোগ করছি যে এখানে হারার পর কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লির রাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়তে চাইছে? প্রথমত, যে ছাত্র আন্দোলনের কথা আপনারা বলছেন তথাকথিত সেই ছাত্র আন্দোলন কোন ছাত্র আন্দোলন নয়, এটি একটি দেশ বিরোধী চক্রান্তের অঙ্গ। এই মুহূর্তে পরিষ্কার যে এখানে ছাত্র আন্দোলনের নামে সাংবাদিকদের ধরে পেটানো হয়, তাদের গাড়ির কাঁচ ভাঙা হয়, তাদের টিভি ক্যামেরা ধ্বংস করে দেওয়া হয় এবং মহিলা সাংবাদিকদের উপরে শারীরিকভাবে নিপীড়ন করা হয়, তাদের বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত স্পর্শ করা হয়। এমনকি বলতে খারাপ লাগছে কিন্তু সেই ভিডিও আপনাদের কাছে এসেছেন, আপনারাই এনেছেন, যে নির্দিষ্টভাবে নির্দিষ্ট ধর্মীয় স্লোগান সহকারে নিজেদের কোন পুরুষ তার অসভ্য অঙ্গ প্রদর্শন করছেন একজন মহিলা সাংবাদিকের সামনে দাঁড়িয়ে, এই জিনিস আমরা দেখেছি। এই জিনিস চলতে দেওয়া যেতে পারে না। মনে রাখতে হবে যে যে কারণে এই আন্দোলন সংগঠিত হচ্ছিল তার কোনো দায় কেন্দ্রীয় সরকার এড়াননি এবং তারপরে আন্দোলনের নামে সংগঠিতভাবে রাষ্ট্রবিরোধী একটি চক্রান্ত চলছে এবং যারা এই আন্দোলনের সঙ্গে যোগ দেবেন রাজনৈতিকভাবে বা অন্যরকম ভাবে ঘুরিয়ে, তাদেরকে বলবো সরাসরি লড়াইটা লড়ুন, মুখোশের আড়ালে লড়বেন না, মুখোমুখি লড়ুন। আর বাকি ক্ষেত্রে যারা একে সমর্থন করতে যাচ্ছেন, দিল্লিতেই হোক আর যেখানেই হোক না কেন, তারা রাষ্ট্রবিরোধী কাজ করছেন, রাষ্ট্রের বিরোধিতা করছেন। যেখানে কিনা আন্দোলনের নামে সামনে দাঁড়িয়ে যারা কোনোদিন ছাত্র নয়, তারা গাড়িতে আগুন দিয়ে দিচ্ছে, বেসরকারি গাড়িতে। আপনাদের কাছে সেই ভিডিও এসেছে, ওই যে দাড়িওয়ালা ভদ্রলোক, শেরওয়ানি পরা দাড়িওয়ালা ভদ্রলোক 3-4 করে আগুন দিয়ে দিচ্ছেন পুলিশের গাড়ি, পেট্রোলের যে জায়গা সেটাকে খুলে তার মধ্যে আগুন দিচ্ছেন। আপনারা ভুলে যাবেন না সেই ভদ্র মহিলার কথা, যিনি কিনা মুখ ঢেকে সেখানে গিয়ে ইট ছুটছেন সাধারণ মানুষের উপরে। এগুলোকে ভুলে গেলে হবে না, কারা করছে এবং তার সঙ্গে মুহুর্মুহু ধর্মীয় স্লোগান উঠে আসছে। এটা যাই হোক, এটা ছাত্র আন্দোলন হতে পারে না, এটা ছাত্র আন্দোলন নয়। যেই যোগ দেবেন তিনি রাষ্ট্রবিরোধী। দাদা, তামান্না খুনে তার মা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই গ্রেফতার হয়েছিল, এবার আজকে চার্জশিট দিয়ে দিল। শুধু তাই নয়, আরো 24 জনকে আজকে গ্রেফতার করেছে। শুধু এটারও সাপ্লিমেন্টারি চার্জশিট আছে। এই যে তৎপরতা, এই যে পুলিশের সক্রিয়তা, এটাতেই বোঝা যাচ্ছে যে একটা রাজ্যের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনের মানসিক পরিবর্তন হয়েছে এবং তার সঙ্গে তাদের কাজ করা যে প্রবণতা সেটাও বদলে গেছে। দেখুন, আবার এখানে কারুর হয়তো মনে হবে যে এই সক্রিয়তা হয়তো বা তাদের মনে হবে অতি সক্রিয়তা, তারপরে দানবাধিকার মানে মানবাধিকার, তাদেরও তো অধিকার আছে। না হয় একটু তামান্নাকে একটা বমি মেরেছে, তার জন্য তাদের বেঁচে থাকার অধিকার নেই, তাদের পালিয়ে বেড়ানোর অধিকার নেই। তারা কি এমন খারাপ কাজ করেছে এবং তার জন্য দেখবেন মুখে কালো কাপড় বেঁধে দেখবেন লোকেরা নেমে পড়বে। এটাও আমরা দেখবো খুব শীঘ্রই। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত সপরিবারে মদন মিত্র ডাক পেলেন, আজকে তার পুত্র হাজিরা দিয়েছেন। মানে আপনাদের কাছে মদন মিত্রকে সপরিবারে ডেকেছেন, আর দুদিন পরে তো দুর্গা ঠাকুরকে সপরিবারে আমরা না। মদন মিত্র কে?
যে তাকে সপরিবারে ডাকা যাবে না? আপনারা তো চিন্তিত নেন, মদনবাবু খুশি আছেন, তার বাড়ির সবাই খুশি আছেন, আপনাদের এত সমস্যা কি? ডাক পেয়েছেন, যাবেন, যদি না যান প্রশাসন ব্যবস্থা নেবেন। বিচারের বাণী নীরবে মিলিতে আর কাঁদবে না। এটা নতুন সরকার, এটা রাজ্য সরকার, এটা কালীঘাটের সরকার। দেবব্রত তৃণমূলে যারা যোগ দিচ্ছেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে, ফলে মানুষের ভরসা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুঝতে পারবেন, কুণাল ঘোষের সার্টিফিকেট লাগবে মানুষের ভরসার জন্য। মানে ওরা তো তৃণমূল, মানুষের ভরসার কথা ওরা বলবে কি করে? যারা মানুষ তারা মানুষের ভরসার কথা নিয়ে আলোচনা করবে মানবিকভাবে। যারা 15 বছর ধরে মানুষের জল, জমি, জঙ্গল, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান, মেধা সবকিছু চৌপাট করে দিল, হাটে মাঠে ঘাটে বিক্রি করলো, কুক্ষিগত করলো সমস্ত গণতান্ত্রিক অধিকার, তারা আবার মানুষ নিয়ে কথা বলবে? আরে মানুষ নিয়ে কথা বলতে গেলে আগে মানুষ হতে হবে। ওদের এখনো সময় লাগবে মানুষ হতে, আগে মানুষ হোক, তারপরে সব ঠিক করে নিয়ে আসবে। তৃণমূল যারা তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের সেসব নিয়ে যে অভিযোগ আছে ওনারা আরো অভিযোগ করুন, অভিযোগ নেওয়ার জন্য প্রশাসন আছে, ব্যবস্থা নেওয়ার জন্য। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, কুণালবাবুর দলে কি এখন মানে উকিল কম করেছে? একজন তো ঘরেই বসে আছে, সারাক্ষণ ফিতে নিয়ে ওই ইয়ের সামনে, তারামণ্ডলের সামনে তারামণ্ডলে হবে, মাঝে মাঝে কোর্টে চলে যান। এখন তো অবন্য অবসর, একটু বইটই পড়ুন, গিয়ে বলুন যে এরকম যারা অন্যায়কারী তাদেরকে প্রশাসন ছাড় দিয়ে রেখেছে, হাইকোর্ট নিশ্চয়ই দেখবেন, চলে যান হাইকোর্ট। এখন কি যেতে কি আছে, অসুবিধা নেই, কেউ কিছু করবেন, কেউ কোনো রকম ভাবে কোনো অসুবিধে পড়বে বলে আমার মনে হয় না। কোর্টের উপরে তো আমাদের আস্থা আছে। যিনি উকিল বাবু বাড়িতে বসে আছেন, শুধুমাত্র বিড়লা তারামণ্ডলের সামনে নির্দিষ্ট দিনে এসে বড় বড় কথা বলছেন, আর তার বাড়ির কাছের লোক শেষ থেকে ছাড়বো, রাস্তায় শোবো, ফুটপাতে শোবো, সবাই জেলে চলে যাব, তাও শেষ দেখবো। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের জনতা তো শেষ দেখার জন্যই বসে আছি, সেই জন্য হাইকোর্টে চলে যায়। কুণালবাবুর ভক্তি নিতে কি হয়?